যদি আওয়ামী লীগ এখনো ক্ষমতায় থাকতো। আছেন মাসুদ কামাল, শাপলা হত্যাকাণ্ডের প্রতিবেদন দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে এবং চিফ প্রসিকিউটর বলেছেন যে শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল গণহত্যা, যেটি এটা নিয়ে অনেক সময় বলা হতো যে এটি গণহত্যা না হত্যাকাণ্ড। হ্যাঁ, এটি নিয়ে এক ধরনের বিতর্ক আছে। আপনি কিভাবে দেখছেন আজকের এই প্রতিবেদন দাখিল এবং 41 জনকে আসামি করা হয়েছে? দেখেন, আমি অভিযোগপত্রে আর কি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ওখানে যেদিন যখন এই ঘটনাটা ঘটে তখন আমি একটা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলাম। আমার ওই টেলিভিশনের রিপোর্টার ওখানে গভীর রাত পর্যন্ত ছিল। এখন এই বিষয়টা নিয়ে কিন্তু আমি মনে করি এক ধরনের বিভ্রান্তি আছে, এক ধরনের ঢাক ঢাক গুড়গুড় আছে, একদম সম্পূর্ণ বিপরীত ধর্মী নানা ধরনের কথাবার্তা আছে। আমাদের দেশের বিচার বিভাগ এবং তদন্ত নিয়ে আমার আস্থা খুব কম, খুব কম। আইসিটিতে এখন হচ্ছে না, মামলা হচ্ছে না। এই আইসিটিতে অনেকে ফাঁসিয়ে দিয়েছে, সেগুলি কতটুকু গ্রহণযোগ্য ওই সব ফাঁসিগুলি, সেটা নিয়েও অনেক বিতর্ক আছে। এখানে মনিয়াপ্পা আছেন, ওনার দল, ওনারা কি ওই ফাঁসিগুলিকে যথাযথ মনে করে? অনেকগুলি মনে করে, অনেকগুলি মনে করে না। আবার এখন যেটা হচ্ছে, এটাও আবার আরেকটা পলিটিক্যাল পার্টি ঠিকভাবে নেবে, মানবে। আমরা এমন কোনো রায় পাচ্ছি না যেটা নাকি সাধারণ মানুষ সবাই মানছে। কিছু দল মানে, কিছু দল মানে না। বিচার বিভাগটাকে আমরা এই পর্যায়ে নিয়ে গেছি। কে নিয়ে গেছে? আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো নিয়ে গেছে, আমাদের দেশের পলিটিক্যাল গভর্নমেন্টগুলো নিয়ে গেছে। দেখেন, এই আপনার শাপলা চত্বরে ঘটনার সম্পর্কে আপনি দেখবেন যে বিবিসির ওই সময় যিনি বাংলা বিভাগের প্রধান ছিলেন সাবিন মুস্তফা, ওনার আমি 2-3 ইন্টারভিউ দেখলাম। উনি ওনার রিপোর্টারদের বরাত দিয়ে বলতেছেন ওই দিন ওনারা ওখানে ছিলেন কিন্তু ওনারা কোনো হত্যাকাণ্ড দেখেন নাই। খেয়াল করেন কিন্তু তারপরে 2-3টা টেলিভিশন বন্ধ হয়ে গেল, দিগন্ত টিভি বন্ধ হয়ে গেল, ইসলামিক টিভি বন্ধ হয়ে গেল, আমার দেশ পত্রিকা তার কয়েকদিন পরে বন্ধ হলো। টিভিগুলো কেন বন্ধ হলো? আমরা বলা বলি করলাম, আমি নিজেও তখন বলা বলি করেছি যে হয়তো এই টেলিভিশন, দিগন্ত টিভি কিন্তু ওই অনুষ্ঠানটা লাইভ করতেছিল। তো আমরা বললাম যে দিগন্ত টিভি বন্ধ হলো এই কারণে যে হয়তো দিগন্ত টিভির কাছে এমন কিছু ফুটেজ আছে যে ফুটেজগুলো গভর্নমেন্ট বাইরে আসতে দিতে চায় না, এই জন্য তারা দিগন্ত টিভিকে বন্ধ করে দিচ্ছে। এটা কিন্তু ওই সময় আমরাও বলা বলি করেছি। বলা বলি কিন্তু কোনো অথেন্টিসিটি, মানে কিন্তু অথেন্টিসিটি নাই। বলা বলি করেছি আমরা যে কেন বন্ধ করে। আমাদের যারা রিপোর্টার ছিল তারা গভীর রাত পর্যন্ত ছিল রে ভাই, তাদের কাছ থেকে তথ্য নেই, তারা কিন্তু কিছু দেখে নাই। খেয়াল করেন, তারা কিন্তু কিছু দেখে নাই। তো এখন এখানে অনেকগুলো পয়েন্ট আছে। দিগন্ত টিভিতে এখন ওপেন, এখন তো দিগন্ত টিভির সেই ওই বাধা নাই, যারা তাদের আটকে আছে তারাও নাই। কই ওই ফুটেজগুলি এখন আমরা দেখি না কেন? কেউ একজন দেখায় না কেন? এই দেখেন গুলি হচ্ছে, দেখায় না কেন? আমার কথা হলো কি, আসলে কি হয়েছিল? আমরা এক একজন এক একটা ভার্সন শুনতেছি। কিছু ছিল আওয়ামী ভার্সন, আর এখন হচ্ছে কিছু এন্টি আওয়ামী ভার্সন। কিন্তু প্রকৃত ভার্সনটা কি, এটা নিয়ে কিন্তু আমার সন্দেহ এখনো রয়ে গেছে। আমার ধারণা এই সন্দেহ নিয়েই আমাকে মরতে হবে। কারণ এই কারণে যে আগামী 5-10 বছরের সমাধান হবে, প্রকৃত সত্য বের হয়ে আসবে, সেটা কিন্তু আমি মনে করি না। এই যে শুভ্র সাহেব, আদিলুর রহমান শুভ্র সাহেব, ওনারা বলছেন, ওনাদের প্রথম বলেন আমাদের কাছে একটা তালিকা আছে, কোথায় আছে দেখাতে পারে না ভাই, আমাদের কম্পিউটার আছে, অমুক তমুক। তারা যে ফিগার দিচ্ছে সেই ফিগারের সঙ্গে আইসিটি ফিগার মিলতেছে? 41 জনের তালিকা দিয়েছে, মিলতেছে কেন বলে? মিলতেছে না তো, তাহলে কারটা ভুল, আমি কারটা মানবো? ভাই, এই দেশে অনেক কিছু হয়, কাজেই আমরা অপেক্ষা করব। আমি বিশেষ করে আমি অপেক্ষা করব যে একটা মানে এমন একটা বিচার বিভাগের মাধ্যমে বিচার হবে যে বিচার বিভাগ নিয়ে কারো কোনো সন্দেহ থাকবে না, যে বিচার বিভাগ রাজনীতি প্রভাবিত হবে না। সেটা আমরা কবে পাবো আমরা জানি না, আমরা অপেক্ষায় থাকবো। কারণ দেখেন, সাবির মুস্তফা যে কথাটা বলেছে, ওই দিনের পরের দিনে কোনো একটা মিডিয়া, দেশে বিদেশে কোনো একটা মিডিয়া কি বলেছিল যে কোথায় কে মারা গেছে? তখনও তো বিদেশি মিডিয়া দেশে কাজ করতো। সাবির মুস্তফা যে মিডিয়া প্রধান ছিলেন বিবিসি, তারা তো দেশে কাজ করতো। হাসিনা গভর্নমেন্টকে সবাইকে কিনে ফেলেছে। আপনি দেখেন তো ওই সময় কোনো একটা দেশি বিদেশি কোনো মিডিয়ায় কোনো খবর আছে কিনা? নাই তো রে ভাই।
এখন আপনি বলবেন তাহলে এই 61 জন কোথেকে আসলো, 41 জন কোথেকে আসলো, আপনি বলতে পারেন। কিন্তু হ্যাঁ, আজকে থেকে কত বছর আগে ঘটনা বলতে পারেন। আরে ভাই, ওই দিন হলো 2024 হলো আপনার ইয়ের ঘটনা, এই কি বলে 21 জ্ঞান হামলা ঘটনা। ওই সময়কার অনেক মৃত লোক তখন বেরিয়ে আসতেছে। তো এটাও তো হয় দেশে, হয় কিন্তু মাত্র মানে এখনো চোখের পলক ফেলাইতে পারি নাই, সেখানেও আমরা অনেক জীবিত লোককে মেরে ফেলেছি। আর আজকে থেকে 13-14 বছর আগের তদন্ত এখনকার উদ্ঘাটন করতেছে। ভাই এগুলো সবই ঠিক, আবার সবই ঠিক না, আবার কিছু ঠিক কিছু ঠিক না। মানে আমি সুনির্দিষ্টভাবে কোনো তথ্যের উপরে মানে যেগুলো বলা হচ্ছে কোনো বক্তব্যের উপরে আমি 100% ভরসা। আবার আবার এটাও ঠিক। আবার দেখেন, আমি আরেকটা কথা বলি, আমার পরে দিন আমি আমার রিপোর্টিং মিটিংয়ে বলতেছিলাম যে এটা কেমন করে সম্ভব যে এত লোক এক রাতের মধ্যে নাই হয়ে গেল, সব চলে গেল। ওখানে কি এমন ঘটছিল যে সব লোক ভয় পেয়ে চলে গেল, একদম ফাঁকা হয়ে গেল সবকিছু? কি এমন ঘটছিল? কিছু একটা ঘটছিল, মানে তারা গেল কিভাবে? তো এখন আপনি সন্দেহ সব দিকে করতে পারেন, কিন্তু কনক্রিট আসলে কি ঘটেছিল সেই চিত্রটা আমরা আসলে পাইনি। এখন যেভাবে উদ্ঘাটন করার চেষ্টা করা হচ্ছে সেগুলো আলটিমেটলি কতটা বিশ্বাসযোগ্য হবে কালের বিচারে আমি জানি না। সরকার চিফ প্রসিকিউটর এখন বিষয়টিকে গণহত্যা হিসাবে দেখছেন, আপনি কি মনে করেন এটা? ওনারা যে তথ্য উপাত্ত ওনারা যেটা পেয়েছেন বলে দাবি করছেন, সেটা যদি সত্য হয় তাহলে তো গণহত্যাই, তাহলে তো কোনো আপত্তি নাই। যদি এত লোক মারা যেয়ে থাকে এক রাতে, ওটা তো তাহলে 100% গণহত্যা, এটা তো অস্বীকার করবো কেন। কিন্তু মারা গিয়েছে কিনা এটা নিয়ে আমার একটু মানে আছে, দ্বিধা আছে। আপনার এত সন্দেহ কেন? এতক্ষণ ধরে এই কথাই বললাম যে আমি তো ওই সময়ে যখন ঘটনা ঘটেছে 13 বছর আগে দেশি বিদেশি কোনো একটা মিডিয়া, তখন তো আপনিও সাংবাদিকতা করতেন, পাইছেন কিছু রে ভাই? কোনো একটা মিডিয়া কোনো ইনফরমেশন দিতে পারছে? যে কোনো একটা মিডিয়া দিতে পারলো না, হঠাৎ করে আপনি 13-14 বছর পরে দিচ্ছেন। তো সন্দেহ থাকাটা কি অন্যায়? আমি তো সন্দেহ করতেছি, আমি তো অস্বীকার করতেছি না। সন্দেহ করবো, সাংবাদিকের কাজই তো সন্দেহ করা। রাজিবুজ্জামান রতন, হত্যা না গণহত্যা কোনটা আপনার মূল্যায়নে? আসলে আমরা কার উপর ভিত্তি করে কথা বলবো? আমরা কি অভিযোগের উপর ভিত্তি করে কথা বলবো, নাকি অভিযোগ প্রমাণিত হওয়ার পরে যা আসবে তার উপর ভিত্তি করে কথা বলবো? এখন অভিযোগ যেটা করা হচ্ছে সেই অভিযোগের সত্যতা কতটুকু সেটা তো বের করার দায়িত্ব এখন এই সরকারের, না প্রসিকিউটরের। তারা বের করুক, কারণ আমরা তো 13 বছর ধরে এটা শুনছি, আর শোনা কথার উপরেই তো চলছে সবকিছু। 3টা জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ। 61 জনের যদি মৃত্যু হয় তাহলে 61 জনের মৃত্যুর তো তালিকা আছে, নাম, পিতার নাম, এলাকা কোথায়, এটা তো খুবই সহজ বের করে আনা। এবং প্লেস অফ অকারেন্স, টাইম অফ অকারেন্স এবং ভিকটিম, এটা যদি নিয়ে আসা যায় তাহলে তো একটা পরিষ্কার যে 61 জন একদিনেই মারা গেছেন। 2 নম্বর হচ্ছে সন্দেহ করার বিষয়টা কি, অভ্যুত্থানের সময়ে আমাদের 844 জনের মৃত্যুর যে তালিকাটা দেওয়া হয়েছে তার মধ্যেও মাঝে মাঝে কিছু কিছু ফিরে আসছে। এই তো অভ্যুত্থান হলো 5ই আগস্ট, এই সময়ের ঘটনাও। ফলে আমরা যেমন শিশু মুক্তিযোদ্ধা দেখেছি, সেখানে যার বয়স হয়নি তিনিও মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে মুক্তি ভাতা পর্যন্ত পেয়েছেন, এবং সচিবকেও আমরা দেখেছি। ফলে আমাদের এই দেশে এই জন্য যা প্রচারিত তথ্য, যা প্রকাশিত তথ্য এবং যা যাচাই করা তথ্য, এই 3টার মধ্যে একটা ফারাক আছে, এটা একটু দেখতে চাই। আর একটা বিষয় হলো যে সেই সময়ের সরকারের রোলটা যেরকম ছিল, সেই রোলটা তার মধ্যে অনেক বিষয় তো বিচারের আওতায় আসবে, তা বেরিয়ে আসুক। আমরা আমাদের দিক থেকে আমরা খুবই এটাকে ওয়েলকাম জানাই, অভিনন্দন জানাই যে কোনো একটা সরকার কোনো একটা অগণতান্ত্রিক কাজ করলে সেইটা যদি বিচারের আওতায় আসে তাহলে পরবর্তী সরকারের জন্য একটা মেসেজ হয়। মানে কোনো যেন এইরকম না হয় যে কারোর দোষকে আমরা আড়াল করতে চাই। আচ্ছা, আদিলুর রহমান শুভ্র তো উনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন,
তখন তো তিনি যথেষ্ট পাওয়ারফুল ছিলেন। তখন কেন করলেন না? সে 18 মাস তারা কেন একটা ভাত ঘুম দিয়েছিলেন, নাকি অন্য কিছু ছিল তাদের? যে মানুষটা নিপীড়িত হলেন, নির্যাতিত হলেন, জেল খাটলেন, সেই মানুষটা যখন ক্ষমতায় এলেন, তাকে যে অন্যায়ভাবে জেলে পড়া হয়েছিল, আমরা তখন প্রতিবাদ করলাম, তার জন্য বিবৃতি দিলাম, তার জন্য আমরা সমাবেশ করলাম যে আদিলুর রহমান শুভ্রর যদি অপরাধ থাকে সে অপরাধের বিচার হোক, কিন্তু এইভাবে তাকে তো হয়রানি করা উচিত নয়, আমরা করলাম। কিন্তু তিনি যখন ক্ষমতায় আসলেন তখন তিনি তার উপর যে অবিচারটা হয়েছিল সেটা তিনি ভুলে গেলেন। এগুলো তো একটা প্রশ্ন তৈরি করে, গত 18 মাসে কি হয়েছিল তাহলে, সেটাও একটু বিবেচনাযোগ্য। এই জন্য আমরা বলতে চাই বর্তমান প্রসিকিউটর তারা করবেন কাজটা, ভালোভাবেই করবেন, এটাই আমরা চাইবো। একটা সন্দেহ মুক্ত করাটাই তো বিচার বিভাগের কাজ। জনগণ তো সন্দেহ করবে, জনগণ গুজব রটাবে, জনগণ কখনো কোনো অনুমান করবে, জনগণ কখনো কোনো বাড়িয়েও কথা বলবে, এমনকি পত্রপত্রিকাও কখনো কোনো ভুল ইনফরমেশন দিতে পারে। সেগুলো সব যাচাই করার দায়িত্বটা কার? সেটা বিচার বিভাগের। কাজটা শুরু হোক, আমরা এটা দেখি, অবজার্ভ করি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি তখন একটা সংবাদ মাধ্যমের কর্মী ছিলেন বলে আপনাকে যদি আমি অভিযুক্ত করে ফেলি, উনি একটা সংবাদ মাধ্যমের কর্মী ছিলেন, ওনাকে যদি অভিযুক্ত করে ফেলি, উনি একটা বিরোধী দলের নেতা ছিলেন, তাকে যদি অভিযুক্ত করে ফেলি, তাহলে এই যে প্রক্রিয়াটা চলবে এটা কিন্তু একদম, এটা কোনোদিনই এর সমাপ্তি হবে না। নিলুফার মনি, আপনি একটু যোগ করবেন কিছু? এখানে যোগ করার কি আছে? এখানে আমারও খুব কিউরিসিটি এটা, যে আদিলুর রহমান সাহেব এত ত্যাগ স্বীকার করলেন, জেলে গেলেন, বিচার হলো না, বিচারবিহীন জেল থেকে আবার বের হলেন। তার তো একটা এতদিন পরিশ্রম করেছে, সেই পরিশ্রমের ফলটা ঝুলন্ত অবস্থায় আছে। উনি যে 18 মাস সময় পেলেন, উনি 18 মাসে কিছুই করলেন না কেন? তাহলে কি এটা কি ওনার কি কাজগুলো কি প্রহসনে ছিল? তো এই জায়গাটা দেখেন যে মানুষ, আমরা আমাদের হাতে যখন ক্ষমতা থাকে না তখন আমরা কত রকমের চিন্তা করি যে আমরা এই করব, ওই করব, এই করব। যখন ক্ষমতা, একজন আদিলুর রহমান উনি যে জায়গায় ছিলেন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি ক্ষমতা পেয়েছিলেন। তো সেই 18 মাসে কিচেন ক্যাবিনেটের একজন উনি, তো এই 18 মাসে উনি কিছুই করতে পারেন না। একটাবার উচ্চারণও শুনি নেই এইসব নিয়ে, একটাবার স্মৃতিচারণও শুনি নেই তার কাছ থেকে। তো আজকে যখন এটা মানে আবার ট্রাইব্যুনাল বলল গণহত্যা, আমরা বুঝতে চাই যে ঠিকানা ধরে ধরে, এখন তো পৃথিবীটাই ডিজিটাল, সেখানে বাংলাদেশের যে কোনো জায়গায় ঠিকানা পাওয়া তো কোনো ব্যাপার না। ধরেন ম্যাক্সিমাম পাবে তো, আপনার অর্ধেকের বেশি হলে তো ম্যাক্সিমাম 50%, 51% পাক, সেটা আমরা দেখতে চাই। এবং আমরা এই বিচারটা অবশ্যই আমরা চাই, বিচারটা চাই, এবং সেটা সত্যের মধ্যে চাই বিচারটা, যে সেদিন সত্যিকার ঘটনাটা কি হয়েছিল, যেটা দিগন্ত টেলিভিশন দেখাতে পারলেন না, বন্ধ হয়ে গেল। দিগন্ত টেলিভিশনের হাতে এখন যদি ওই ইসলামিক ক্লুটা টিভি থাকে, ছিল। ইসলামিক টেলিভিশন না হয় কেউ নাই এটার, ইসলামিক টেলিভিশনের যিনি মালিক উনি মারা গিয়েছেন, তারপরে আর যারা যারা আছেন ওরকম মানে প্রমিনেন্ট কেউ নাই, কিন্তু দিগন্ত টেলিভিশনের তো সবাই আছেন। এবং একটা দল, সেটা একটা দল, এবং সেই দল এখন বিরোধী দল, এবং সেই দল মনে করে যে তাদের লোকদেরকে মারা হয়েছে। তাহলে এই যে 2 বছর, 2.5 বছর, 2 বছর হয়ে গেল, 2 বছর কেন চুপ করে আছেন তারা? কেন এটা নিয়ে কোনো কথা বলছেন না? তো এই কথাটা আমরা তাদের কাছ থেকে শুনতে চাই। আর যাদের সন্তান হারিয়েছে তারা হয়তো বা এত বেশি আপনার তৃণমূলের, যে তারা এখানে এসে হয়তো বলতে পারে না, কিন্তু তাদের মাদ্রাসাগুলো তো বলতে পারে। তারা যে শিক্ষা প্রতিষ্ঠানে ছিল, শিক্ষা প্রতিষ্ঠান থেকেই তো এই ছাত্রদেরকে বেশিরভাগ নিয়ে আসা হয়েছিল। তাহলে তারা তো বলতে পারে, এখন তো তারা একটা প্রেস কনফারেন্স করতে পারে, আসতে পারে যে আমার এই সন্তানরা নাই, এদেরকে পাইনি, বা এরা পঙ্গু হয়ে আছে, এরা এই সমস্যা ফেস করছে, ট্রমাটাইজ হয়ে আছে, সেগুলো তো আমরা আসলে জানতে চাই। এই নিহতদের স্বজনদেরকে এটা কারা একসাথে জোট করবে? স্বজনরা তো আর একা একা আসতে পারে না, এটা জোট করবে কারা? যারা
যাদের টেলিভিশন হারিয়েছে, যারা নিজেরা মনে করে যে তাদেরই দলের একটা অংশ, মানে এই যে মানে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, তারা, আমি এটাকে খারাপ দৃষ্টিতে নিচ্ছি না, আমি ভালো দৃষ্টিতেই বলছি, তারা এখন এটা নিয়ে নামার সময় হয়েছে। তারা বলুক যে আমাদের এই সন্তানদের আমরা হারিয়েছি, আমরা এটার জবাবটা চাই, আমরা এই বিচারটা এই মুহূর্তে চাই। যেহেতু তখনকার সরকার উনি নিজেই এটা করেছেন, উনি এটা এই বিচারটা করেন নাই, তাহলে এখন এই বিচারটা হতে পারে এবং হওয়ার জন্য এইটা সর্বোৎকৃষ্ট সময়। তাহলে তারা কেন চুপ করে আছেন? শুধু প্রসিকিউটর একাই কথা বলবেন, তারা বলবেন না, এটা তো হয় না। আমি এখানে একটা কথা বলি, ছোট্ট কথা বলি। আপনার এই শাপলা চত্বরে এই অনুষ্ঠানটার আয়োজন করছিল কি? হেফাজত ইসলাম। তো হেফাজত ইসলাম কোনো তালিকা দিছে তাদের কে কে মারা গেছে? এই 13 বছর তো হেফাজত ইসলাম খুব দাপটের সঙ্গে ছিল দেশে। তারা কিছু বলছে এ পর্যন্ত? তারা এ পর্যন্ত যে 10 জন লোকের তালিকাও দিছে। ওরা তো ইসলামকে হেফাজত করতে নামছে। মাথা বানাইছে। যদি সত্যি হয়ে থাকে তাহলে তারা কেন তালিকা দিল না? কোন মুসলমানকে চুপ করে থাকতে পারে যখন তার একজন সাথী মারা যায়, যখন তার একজন শিষ্য মারা যায়, যখন তার একজন ছাত্র মারা যায়? কোন মুসলমানকে চুপ করে থাকতে পারে? আর তারা তো ইসলামকে হেফাজত করার দায়িত্ব নিচ্ছে, তো তারা কেন কিছু বললো না? তারা কেন, যদি সেই খুন করে থাকে হাসিনা, শেখ হাসিনা, তো সেই খুনিকে তারা কবি জননী বলে তাকে উপাধি দিয়া তার সঙ্গে সঙ্গে এই করলো কেন? এখন দেখা যাচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে গেছে। ওই আন্দোলনের সঙ্গে তো জামাত ইসলাম ছিল না, এখন দেখা যাচ্ছে জামাতই সবচেয়ে বড় হয়ে গেছে, দরদি হয়ে গেছে। তো ভাই এইগুলি অনেক প্রশ্ন আছে, প্রশ্নগুলি জবাব খুঁজেন আগে। এখন শুনেন, হুটহাট অনেক কিছু হয়। যদি আওয়ামী লীগ হাইপোথেটিক্যালি ধরেন, যদি আওয়ামী লীগ এখনো ক্ষমতায় থাকতো, তাহলে এখন আপনি দেখতেন এই আইসিটিতে কোন উপজেলা, পঞ্চগড়ে কোন উপজেলার এক রাজাকার কমান্ডারের ফাঁসি হইতেছে, আপনি দেখতেন এগুলি। শেষ দিকে তো তাই হয়েছে। চিনি না জানি না কোথেকে কোন উপজেলার কোন গ্রামের একজন লোককে ধরে এ রাজাকারের কমান্ডার ছিল, এ মানুষ মারছে, এ মানবাধিকার বিরুদ্ধে অপরাধ করছে, দেওয়া ফাঁসি। এগুলো হয়েছে ভাই এই দেশে, এখনো চলতো ধারাবাহিকভাবে এগুলো। কাজেই আমাদের দেশে আনফরচুনেট এটা, আমরা সাধারণ মানুষ, আমরা হয়তো বলতে পারবো না কথা অনেক কিছু, কিন্তু আমাদের বললে হয়তো আমাদের বলবে তোমরা আইনের মানে আইন সম্পর্কে খারাপ কথা বলতেছো। কিন্তু আমরা তো দেখতেছি রে ভাই যে আমাদের এই সমস্ত অনেক বিচার টিচার অনেক কিছু হয় যে ক্ষমতায় কে বসে আছে তার দিকে তাকাইয়া হয়। এটা করার মাধ্যমে ওনারাই মানুষের কাছে হাস্যকর হয়ে যাচ্ছেন। আপনি একটা এক্সাম্পল দেখেন না, কারণ সিম্পল একটা এক্সাম্পল দেখেন। আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করি আপনাকে। অগাস্টের 3 তারিখে 24-এর ইউনূস সাহেবের বিরুদ্ধে রায় হয়েছে যে ওনাকে কর ফাঁকির 666 কোটি টাকা দিতে হবে। হাইকোর্ট রায় দিছে। 5 তারিখে হাসিনা গন, 8 তারিখে ইউনূস ইন। এখন যখন ওই রায়টার পূর্ণাঙ্গ রায় লিখতে হবে, যে বিচারক রায় দিচ্ছে সেই বিচারকের রায় লেখে না। কেন রায় লেখে না? উনি বিব্রত বোধ করেন। তাহলে কি দাঁড়ালো? হয় ওই বিচারক আগে ক্ষমতার ভয়ে রায় দিছিল, অথবা ওই বিচারক এখন ক্ষমতার ভয়ে রায় লিখতে ভয় পাইতেছে। ওই বিচারক কি বলছিল আমি পদত্যাগ করলাম? বলে নাই। সে তাকে অপসারণ পর্যন্ত অপেক্ষা করছিল। তো এই তো আমাদের অবস্থা। তারপর আপনি বলবেন যে চোখ বুঝে এদেরকে তুমি এদের উপর আস্থা রাখো। আমি আস্থা রাখি না ভাই, এই ঘটনার পরে আমি আর আস্থা রাখি না। তাকে তো ডাইকে চিফ জাস্টিস বলতে পারতো যে তুমি রিজাইন করো ভাই। মানে কয়েকদিন আগে তুমি রায় দিচ্ছ, তুমি যে রায়টা দিচ্ছ শর্ট, সেই রায় তুমি লেখো না কেন? আমি অন্য একটি প্রসঙ্গে আসতে চাচ্ছি আপনার কাছে, এগুলি করে লাভ নাই। সিলেটের আলোচিত স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল, তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে একটি তদন্ত কমিটি হয়েছে এবং সেই কমিটি তারা খতিয়ে দেখবেন কন্টেন্টটিতে সামাজিক কোনো ভায়োলেন্স আছে কিনা। ভিডিওটি নিশ্চয়ই আপনিও দেখেছেন, বা একজন শিক্ষক বা সাধারণ নারী মা বোন যেই হতে পারেন, বা সাধারণ মানুষ হিসেবেও তো একটি নাচের ভিডিও তো অনেক নৃত্যশিল্পীরাও ছাড়েন, সেটাকে ভায়োলেন্স হওয়ার মতো কিছু দেখেন আপনি?
এটা কে খতিয়ে দেখবে? এটি জানিয়েছেন শিশুগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা। তার একটা তদন্ত কমিটি করেছেন, তদন্ত কয়েক সেকেন্ডের একটা ভিডিও, এটা খতিয়ে দেখার কি আছে? কোথায় দেখবেন? সে কি মাল চায় নাকি যে আমার মাল দাও, তোমার আমি করবো? খতিয়ে দেখছেন, সে কি খতিয়ে, এটা খতিয়ে দেখার কি আছে? কয়েক সেকেন্ডের একটা ভিডিও, ওটার মধ্যে কি হয়েছে? ওটার মধ্যে কি হয়েছে নাকি? এইগুলি হলো ওই লোক দেখেন শিওর জামাত করে, একেবারে আমি অবধারিত, অথবা ওই ওই শিক্ষা অফিসার কোনো একটা ঝামেলা আছে, মাল চাইছে ওর কাছে। এটা খতিয়ে দেখার কি আছে? তার কাছে কে অভিযোগ করছে? তার কাছে কে অভিযোগ করছে? এত মাতব্বরি করে কেন? এটা তার পার্সোনাল লাইফ। একজন শিক্ষিকা তার পার্সোনাল লাইফ থাকবে না? সে কারো মা না, সে কারো বোন না, সে কারো স্ত্রী না। আর ওইটা কি কি করলো, তার বাচ্চারা কেমন করে ভাত খাওয়ালো, এটা কি শিক্ষা অফিসারকে খতিয়ে দেখতে হবে? সব জায়গায় মাতব্বরি করে না, খতিয়ে দেখার কি আছে? সে ভাই কি বলবো, কয়েক সেকেন্ডে একটা ভিডিও, ভদ্রমহিলা হেঁটে যাচ্ছেন, একটু এটা নাচও না, এখানে কোনো নৃত্যের কোনো মুদ্রা আছে নাকি রে ভাই? কি না থাকলেও দোষের কি? সে কি, এটা কি? সে তো ক্লাসে পড়াচ্ছে যাবে, ওকে যে ওই শিক্ষা ইয়েকে বলে, অফিসারকে বলেন যে তার যে মন্ত্রী, প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ, ওনার বক্তব্য শুনতে পারেন, উনি কি বলছেন। উনি তো বলছে যাতে কোনো সমস্যা কি আছে, একজন লোক গান গাইতেই পারে। আর স্কুলে ভদ্রমহিলা, আমি আরো কয়েকটা ভিডিও দেখলাম, বাচ্চাদের নিয়ে গান গায়ে গিয়ে সে শিখাচ্ছে। এইটাই তো শিক্ষার প্রকৃত পদ্ধতি। এই ভদ্রমহিলা একবার পুরস্কার পাইছে, জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হয়েছে। আমার তো মনে হয়েছে ভদ্রমহিলাকে দেশের শ্রেষ্ঠ শিক্ষিকা উপাধি দেওয়া উচিত, পুরস্কার দেওয়া উচিত। ওইটা কি সমস্যাটা কি হয়েছে? এই সমস্ত আমরা, এই সমস্ত অফিসাররাই কিন্তু দেশটাকে শেষ করছে। সে খতিয়ে দেখবে। রাজিকুজ্জামান রতন, ঘটনাটি নিশ্চয়ই আপনিও দেখেছেন। এটা নিয়ে পেঁচিয়ে লাভ কি ভাই? এইটা ভাইরাল করলো কে? প্রবাসী একজন। আচ্ছা, এখন একজন শিক্ষিকা, তার বয়সটা বিবেচনা করেন, ধরতে গেলে আমরা বলবো তরুণী শিক্ষিকা। আচ্ছা, বৃষ্টির সময় তিনি, আমাদের বৃষ্টিকে নিয়ে কত গান আছে, বৃষ্টিকে নিয়ে কত কবিতা আছে। এখন তো দুদিন পর মনে হয় কোনো জানলা খুলে কেউ যদি বৃষ্টি দেখে কোনো কবিতা আবৃত্তি করে, তাহলেও তার বিরুদ্ধে বোধহয় খতিয়ে দেখা হবে যে তিনি আসলে এর মধ্যে কি দেখলেন। আমরা আসলে তার কি খতিয়ে দেখবে, এটা পরের প্রশ্ন। প্রশ্নটা একটু ভিন্নভাবে আমি একটু রাখতে চাই, সেটি হচ্ছে এই ধরনের ভিডিওকে সামনে এনে আসলে আমাদের সমাজের সাম্প্রদায়িকতা বা ধরেন সংস্কৃতি চর্চার যে এক ধরনের বন্ধাত্মা চলছে, সেটা কি আর উস্কে দেওয়া হচ্ছে কিনা, এবং সমাজের সংস্কৃতি চর্চাটাকে একটু বিমুখ করবার একটা কোনো এক ধরনের চেষ্টা কিনা এই ধরনের হতে পারে। হতে পারে মানে এটা তো এর অনেকগুলো দৃষ্টান্ত আগে আমরা দেখলাম। আমরা হিন্দি গান বাজিয়ে অনেক কিছু করতে দেখি, কিন্তু নিজেদেরকে গান গাইতে দেবো না। এই যে প্রবণতাটা তৈরি হয়েছে আমাদের এখানে, এইটা তো একটা শিল্প শূন্য, সংস্কৃতি শূন্য, বিনোদন শূন্য, খেলাধুলা শূন্য। এবার তো এরকম কথা শুনেছি, ফুটবল খেলাও হারাম, ফুটবল খেলা দেখাও হারাম, এরকম কথাও কেউ কেউ বলেছেন। সবাই বলেছেন, আমি বলবো না। এটা বলে দুই একটা জায়গা আবার খেলা দেখার ক্ষেত্রে মব তৈরি করে খেলা দেখাও বন্ধ করে দেওয়া হয়েছে। তো এগুলো কি কোনো ভালো জিনিস? আবার দলীয় ব্যানারে খেলা, পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। তাহলে এটা দেখুন, ফলে আমার যেটা মনে হচ্ছে যে এগুলো ছোট ছোট জিনিসকে বড় করে তোলার কোনো দরকার নেই। নানা জনের নানা মত থাকতে পারে, কিন্তু আমরা এই আলোচনা করে মনে হয় এগুলোকে আরো একটু ফ্যান আপ করছি। এগুলোকে অনেক কিছু আছে না, অনেক কিছুকে আলোচনার অযোগ্য বলেই বিবেচনা করা উচিত। কিন্তু ইন্টেনশনটা দেখা উচিত, দেশের বাইরে থেকে যিনি এটাকে ইঙ্গিত করলেন তার ইন্টেনশনটা দেখা উচিত। যেটা আমি বলবো যে মাসুদ ভাই ঠিকই বলেছেন, যে তার ইন্টেনশনটা এটা খুব ভেরি মাস মানে নোটিসেবল, মানে এটাকে নোটিশ করা দরকার। আর যে কর্মকর্তা খতিয়ে দেখবেন বলেছেন, তিনি আসলে কি খতিয়ে দেখতে চেয়েছেন? তিনি কি রিলটা খতিয়ে দেখতে চেয়েছেন, নাকি স্কুল ছুটির পরে একজন শিক্ষিকা তিনি কিভাবে চলবেন ফিরবেন তারও কি নির্দেশনা আছে কিনা? তা যদি থেকে থাকে, তাহলে ওই কর্মকর্তা তিনি যদি কর্মকালীন সময়ে বা কর্মকালীন সময়ের বাইরে কি কি কাজ করেন সবকিছুর হিসাব কি তিনি দেন? তিনি তার পারিবারিক জীবনে কি করেন, বন্ধু বান্ধবের সঙ্গে কি আড্ডা দেন, আত্মীয় স্বজনের বাসায় যান কিনা, এগুলো সবই কি জব ডিসক্রিপশনের মধ্যে থাকে? যে
অফিস থেকে যাওয়ার পরে আপনি এই 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 কাজগুলো করতে পারবেন, এই এই কাজগুলো করতে পারবেন না, নাকি একটা মোটা দাগে থাকে যে এমন কোনো কাজ করবেন না যেটা রাষ্ট্রের ক্ষতি করে। তো আচ্ছা, একটা গান গাওয়া, একটা গান শোনা, একটা বৃষ্টিতে ভেজা, এগুলোকে রাষ্ট্রের কি কি ক্ষতি করে, অথবা তার চাকরি বিধির সঙ্গে কিভাবে এটা লঙ্ঘন করে, এখন খুঁজে বের করতে পারলে আপনি তো তিলকে তাল বানাতে পারবেন, কখনো কখনো তালকে আবার তিল বানিয়ে ফেলতে পারবেন। এটা হলো কে করছে, কার বিরুদ্ধে অভিযোগ এবং কার কাছে অভিযোগ করছে। অনেক সময় হয় না যে আদিষ্ট হইয়া অভিযোগ করা, যাতে অভিযোগের অপেক্ষায় ছিলাম, আপনি একটা অভিযোগ করেন তারপরে আমি ব্যবস্থাটা দেখছি। তো এইরকমও তো অনেক সময় হয়, যেটা একসময় আমরা গায়েবী মামলা শুনেছিলাম। এখন কি সেই যুগে আমরা ফিরে আসবো নাকি? তো ফলে আমার মনে হয় যে এটা নিয়ে আলোচনা করাটাও আসলে নীলুফার মনি, এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে নারীকে আসলে ঘরবন্দি করবার কোনো প্রয়াস আরো উস্কে দেয় কিনা? দেখেন, এটা তো বলার অপেক্ষা থাকে না। যদি সরকারের যে সরকার আছে সেই সরকার না থেকে অন্য কেউ সরকার আসতো, তাহলে তো কত কিছুই হতো। আমি আপনার সামনে বসতে পারতাম কিনা, এটা একটা প্রশ্নের মধ্যে থাকতো। আপনার 5 ঘন্টা চাকরি বলা মানে কি? প্রতিযোগিতার পৃথিবীতে 5 ঘন্টা চাকরি মানে কি? আপনার চাকরি নাই। আপনি যখন অ্যাভেলেবেল 8 ঘন্টার একটা পুরুষকে পাবেন, তখন নারীকে আপনি কেন 5 ঘন্টায় রাখবেন? আপনি ফুটবল খেলা বন্ধ, সঙ্গীত চর্চা বন্ধ, স্কুলে সঙ্গীত টিচার বন্ধ, আপনার শরীর চর্চা শিক্ষক বন্ধ, আপনার আন্তর্জাতিক কোনো খেলাধুলা বন্ধ। এইখানে এই যে জিনিসগুলো যে আমরা যে দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যে তরুণীর সঙ্গে যে অত্যাচার করা হলো এবং যে করলেন, তাকে কিছুক্ষণ পরে আপনার বীর দর্পে তাকে বের করে এনে ফুলের মালা পরানো হলো। অথবা টিএসসির সামনে আপনার যেভাবে কুশপুত্তলিকাকে পিটানো হলো, নারী কুশপুত্তলিকাকে। তো সেই জায়গা থেকে আপনার একজন শিক্ষিকা যে কিনা শিক্ষা বিতরণ করে, শিক্ষায় জাতির মেরুদণ্ড, এবং যে শিক্ষিকা, যেটা বললেন আমাদের রতন ভাই, যে আপনার গান গেয়ে আরো কয়েকটা তার আছে, কন্টেন্ট আছে। তো সে আপনার পুরস্কারপ্রাপ্ত একজন শিক্ষিকা, সে তার ওই মেধাটাকে বিভিন্নভাবে প্রয়োগ করেই তো একটা বাচ্চাকে সে মানুষ করার মানে উপকরণ হাতে নিয়েছে। সেই জায়গায় তাকে যখন এই ধরনের অপমানিত হতে হবে বা হচ্ছে, এটা তো অবাক করার মতো বিষয়। একজন নারী তার ব্যক্তি জীবনে কি করবে না করবে, সে যদি অন্যের ক্ষতি না হোক এই কাজটা থেকে বিরত থাকে, তাহলে তো আপনি তাকে কিছু বলতে পারেন না। তার এই জায়গাটায় তো আমি মনে করি যে তার স্বাধীনতায় হস্তক্ষেপ, তার মর্যাদায় হস্তক্ষেপ, তার ব্যক্তিত্বে হস্তক্ষেপ প্রত্যেকটা জায়গায় করা হয়েছে। সে শুধু একজন নারী হিসেবে এই হস্তক্ষেপগুলো করা হয়েছে। এটা আমি কখনোই এটা বরদাস্ত করতে পারি না। এই 2026 সালে এসে এই সময়টায় এসে একজন নারীকে যদি আবার আপনি হাত পা বেঁধে ঘরের মধ্যে ঢুকিয়ে দেন, তাহলে তো আপনার হবে না। এখানে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আজকে থেকে 40-50 বছর আগে, 40 বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকে বাংলাদেশে আপনার নারীদেরকে পুরুষের পাশাপাশি কাজে বের করা হয়েছে, পুরুষের পাশাপাশি নিরক্ষরতা দূরীকরণ করা হয়েছে। এবং এখন পর্যন্ত নারীরা অন্তত শিক্ষায়, নারীদের একটা চাকরি যেখানে বেশি, সেখানে হলো শিক্ষায়, প্রাইমারি শিক্ষা এবং সেকেন্ডারি শিক্ষা। সেই জায়গাটায় যদি একজন নারী সেই তার স্বাধীনতায় যদি এখানে চরম হস্তক্ষেপ করা হয়, তাহলে আপনার এখান থেকে বোঝা যায় যে নারীদের এখনো কোন দৃষ্টিতে দেখা হচ্ছে, কোথায় দেখা হয়। এই যে সেই ক্ষেত্রে এই যে দেশে যে সাম্প্রদায়িক শক্তির যে এক ধরনের বিকাশ হচ্ছে এবং তারা যে ডে বাই ডে শক্তিশালী হচ্ছে, এই জায়গায় তো সরকারের আপনাদের অনেক উদ্যোগ নেওয়ার সুযোগ আছে। বিশেষ করে আপনাদের একটা সাংস্কৃতিক জাগরণ তৈরি করবার জন্য সারা দেশে এখন শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা এক ধরনের বন্ধ প্রায়। এই জায়গাতে এই সংকটটা থেকে যারা শিল্প সাহিত্য চর্চা করে তাদের প্রতি সরকারের পৃষ্ঠপোষকতার কি ঘাটতি দেখছেন? না, আমি 5 মাসের সরকার নিয়ে এটা বলতে পারছি না। ঘাটতি দেখছি আমি এটা বলবো না। তবে সরকার অনেক কিছু হাতে নিয়েছে, সেগুলো সরকার সময় মতো মানে
কাজ করছে। এখন যেহেতু নতুন সরকার, আমি এটা বলতে পারি না, বরং কিন্তু- সরকার আপনার স্বাস্থ্যে যে 1 লক্ষ লোক নিয়োগ করা হবে সরকার বলেছে বাজেটে, সেখানে 80% নারী থাকবে। কিন্তু আপনি তো অভয়বাণী দিতে পারেন, যাত্রাপালা, বাউল সঙ্গীত, বাউল গান, বাউল উৎসব হওয়ার ক্ষেত্রে, এই ধরনের সাংস্কৃতিক চর্চা করার ক্ষেত্রে এত সাধারণত পাড়া গ্রামগঞ্জে গায়ে নিজেদের উদ্যোগী হয়। আপনি- সেই অভয় বা নিরাপত্তাটা কি এখন আপনি আজ থেকে পর্যাপ্ত আছে? 5 মাস আগে বাউলদের উপর যে টর্চারটা হয়েছে, এখন কিন্তু আপনি ওই জায়গাতে দেখতে পাচ্ছেন না। এই সরকার তো সব মুখ দিয়ে বলবে না, কাজ করে দেখাচ্ছে। আপনি যে মানিকগঞ্জে যে ঘটনাটা ঘটেছিল, কিংবা কুষ্টিয়ায় যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা তো এখন আর, অথবা গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে, সেই জায়গা থেকে তো অন্তত পক্ষে আমরা কিছুটা রেহাই পাচ্ছি। এবং এই সরকার অবশ্যই সংস্কৃতি বান্ধব সরকার, সংস্কৃতি নিয়ে কাজ করছে। আমি মনে করি যে 1-2 বছরের মধ্যে দেখবেন যে এই যে আপনার শিক্ষকদের ব্যাপারে, আপনার শরীরচর্চা শিক্ষক এবং আপনার গানের শিক্ষক, সেটা নিয়ে কিন্তু জাতীয় সংসদেও আলোচনা হয়েছে, এবং এই শিক্ষকরা থাকবে এটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। তো এই জায়গা থেকেই প্রমাণ পাওয়া যায় যে যারা যেভাবে ডিসিশনগুলো নিয়েছিল নিজে, হ্যাঁ, এবং একটা ইন্ট্রিম সরকারের কাছে আমরা এটা আশা করিনি। তারা থাকা অবস্থায় এই ধরনের যে একটা আন্তর্জাতিক ফুটবল খেলা বন্ধ হয়ে যাবে, আপনার শিক্ষকদের বন্ধ হয়ে যাবে, শরীরচর্চার সঙ্গে আপনার সংস্কৃতি তো অনেক দূরে। শরীরচর্চা তো আপনার জীবনের জন্য এটা বাধ্যতামূলক, সুস্থ থাকার জন্য এটা বাধ্যতামূলক। সেইখানে আপনার সেই শিক্ষকটা পর্যন্ত বাতিল করে দেওয়ার মতো যারা স্পর্ধা রাখে তাদের। এবং এখন আমি একটা কথা বলতে চাই সরকারকে, আপনারা যাই বলেন, প্রশাসনিকভাবে কিন্তু তারা বেশ শক্তিশালী। প্রশাসনে তাদের লোকই সবচেয়ে বেশি। কাদের লোক? আজকে যারা এই জায়গাগুলোর জন্ম দিয়েছে, যারা সংস্কৃতিটাকে আপনার অপসংস্কৃতিতে নিয়ে যাচ্ছে, আপনার নারীদেরকে অপরাজনীতিতে নিয়ে যাচ্ছে, তাদের কথা আমি বলছি, যে তারা যে কাজগুলো করছে, এটা এখন পর্যন্ত এই আমলারা এইখানে তাদের অবশ্যই দাপটটা অনেকের চেয়ে আপনি অন্যরকম। নিশ্চয়ই